বল ও গতি চারপাশে বিভিন্ন বস্তুকে সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করলে স্থিতি ও গতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখি তাদের মধ্যে কিছু বস্তু স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, আবার সময়ের সঙ্গে সঙ্গে কিছু বস্তু অবস্থা পরিবর্তন করে, যেমন ঘর, বাড়ি, পাহাড়, পর্বত। আবার কিছু বস্তু আছে পর্যবেক্ষকের সাপেক্ষে চলে এবং সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করে, যেমন বাস, ট্রেন। তাহলে স্থিতি কাকে বলা হয়? স্থিতি বা রেস্ট পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে বলা হচ্ছে স্থিতি বা রেস্ট। তাহলে মোশন কাকে বলা হচ্ছে? মানে সময়ের সঙ্গে কোনো বস্তুর যখন অবস্থার পরিবর্তন হবে না তখন সেটাকে বলা হচ্ছে স্থিতি। আর যখন পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন হয় এবং সেই বস্তুকে গতিশীল বস্তু এবং বস্তুটির বলা হয় গতি। অর্থাৎ সময়ের সাপেক্ষে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখনই সেটাকে বলা হচ্ছে গতি, আর যখন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে না সেটাকে বলা হচ্ছে স্থিতি। তারপরে আসছে নির্দেশতন্ত্র, ফ্রেম অফ রেফারেন্সেস। কোনো বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করতে গেলে একটা সংহতির সাপেক্ষে এই স্থিতিগতি বর্ণনা করা হয়। এটাকেই বলা হচ্ছে নির্দেশতন্ত্র। যেমন পৃথিবীকে নির্দিষ্ট বা স্থির ধরে যখন তার অন্তর্গত সকল বস্তু স্থিতি বা গতি উল্লেখ করা হয় তখন পৃথিবী হচ্ছে একটি নির্দেশতন্ত্র। মানে পৃথিবীকে একটা নির্দেশতন্ত্র হিসেবে দেখা হয়। এরপরে আসছে বস্তুর স্থিতি ও গতির আপেক্ষিক, রেস্ট অ্যান্ড মোশন অফ অবজেক্ট অ্যান্ড রিলেটিভ। কোনো বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করতে হলে তার নির্দেশতন্ত্রের সাপেক্ষে করতে হয়। যে নির্দেশতন্ত্র পর্যবেক্ষণ করা হয় তা যদি সত্যি স্থির থাকে তাকে বলা হবে তখন চরম স্থিতি, অ্যাবসলিউট রেস্ট। আমরা সাধারণত পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুর গতি আলোচনা করি। পৃথিবী নিজের স্থির নয়, সূর্যের চারদিকে প্রচণ্ড গতিবেগে ঘুরছে। আবার সূর্য বা নক্ষত্রপুঞ্জ কোনো কিছু চরম স্থির অবস্থায় নেই। তাই বলা যায় যে মহাবিশ্বের যে চরম নির্দেশতন্ত্র বলতে কিছু নেই। অর্থাৎ একটা জিনিস জানা গেল যে মহাবিশ্বের চরম নির্দেশতন্ত্র বলে কিছু নেই। মহাবিশ্বের চরম নির্দেশতন্ত্রের কোনো অস্তিত্ব না থাকায় এই মহাবিশ্বকে চরম স্থিতি বা চরম গতি নির্ণয় করা সম্ভব নয়, বা চরম গতি বা চরম স্থিতি বলে কিছু নেই এই মহাবিশ্বে। আমরা শুধু কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে আপেক্ষিক গতি বা স্থিতি নির্ণয় করি। তাহলে আপেক্ষিক গতি কাকে বলা হচ্ছে? পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তবে পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ওই বস্তুকে আপেক্ষিক গতি বলা হয়। অপরপক্ষে পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে এবং পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ওই বস্তুকে বলা হয় আপেক্ষিক গতি। গতির আবার ভাগ আছে, কাইন্ড অফ মোশন। মানে গতির ভাগগুলো হচ্ছে সরল চলন গতি, বক্রগতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি এবং সরল রৈখিক দোলগতি। চলন গতি কাকে বলা হচ্ছে? কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং গতিশীল বস্তুটির প্রতিটি কণা সমান্তরাল সরলরেখায় চলতে থাকলে একই দূরত্ব অতিক্রম করলে তাকে বলা হচ্ছে বস্তুটির সরল গতি। মানে কোনো বস্তু একটা সরল রেখা বরাবর গতিশীল হলো এবং গতিশীল বস্তুটির প্রত্যেকটি কণায় সমান্তরাল সরলরেখায় একই দূরত্ব অতিক্রম করলো। যেমন এই ছবিটায় বলা আছে, যেমন এ বিন্দুটা থেকে এ বিন্দু, আবার এই বিন্দু থেকে এই বিন্দু একটা সরল রেখায় এলো এবং এটা কি বলা হচ্ছে? সরল গতি। এরপরে উদাহরণ আছে, গাছ থেকে নিচের দিকে পতনশীল পাকা ফলের গতিবেগ, সোজা রেললাইন বরাবর ট্রেনের গতি, বক্রগতি। এরপরে 2 নম্বর আছে বক্রগতি। যদি কোনো গতিশীল বস্তু প্রত্যেকটি কোনো সমান্তরাল বক্ররেখা হয় তবে তাকে বলা হচ্ছে বক্রগতি। যেমন এই ছবিটা দেওয়া আছে, এ থেকে এইভাবে এখান থেকে এখানে এলো, একটা বক্রপথে এলো। যখনই কোনো বস্তুর গতিশীল মানে গতিটা হবে বক্র তখনই তাকে বলা হচ্ছে বক্রচলন গতি। এরপর আছে বৃত্তীয় গতি। বৃত্ত বরাবর যখন কোনো বস্তু বৃত্ত বরাবর ঘুরতে থাকে সেটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এইটা।
তারপর আসছে ঘূর্ণন গতি, যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘোরে, যেমন লাট্টু বা ঘুরন্ত লাট্টুর গতি, ঘুরন্ত বৈদ্যুতিক ব্লেডের গতি। এখানে একটা জিনিস এখানে জানা দরকার, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি হলো আবর্ত গতির দুই প্রকারভেদ। অর্থাৎ এই বৃত্তীয় গতি এবং আবর্ত গতি দুই প্রকার হলো। আবর্ত গতির ক্ষেত্রে কোনো বস্তু কণা যে নির্দিষ্ট বিন্দু চারদিকে ঘূর্ণায়মান হয়, সেই বস্তুকে একটা কাল্পনিক রেখা বা উলম্ব রেখাকে ঘূর্ণন বলা হয়।